ভারতের শিক্ষা ব্যবস্থা প্রাথমিকভাবে সরকারি বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয় দ্বারা সরবরাহ করা হয়। ভারতীয় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের মৌলিক অধিকার হিসেবে বিনামূল্য ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয়। আজকে আমরা জানব ভারতের শিক্ষা ব্যবস্থা ও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। আগে আমরা ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানব। ভারতের শিক্ষা প্রাথমিকভাবে সরকারি বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয় দ্বারা সরবরাহ করা হয়। ভারতীয় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের অধীনে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের মৌলিক অধিকার হিসেবে বিনামূল্য ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয়। সরকারি বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয়ে আনুমানিক অনুপাত 7:5। 2011 সালে আদমশুমারি অনুসারে সাক্ষরতার হার জনসংখ্যার প্রায় 54.04% ছিল, যার মধ্যে 81% পুরুষ এবং 65% মহিলা সাক্ষরতা ছিল। জাতীয় পরিসংখ্যান কমিশনের সমীক্ষা থেকে জানা যায় 2017-2018 সালে সাক্ষরতার হার 77.7% হবে, যার মধ্যে পুরুষের সাক্ষরতার হার 87.7% ও মহিলাদের সাক্ষরতার হার 70.3% হবে। এই হার যথাক্রমে 1981 সালে 41%, 53% ও 29% এবং 1951 সালে 18%, 27% ও 9% ছিল। ভারতের উন্নত শিক্ষা ব্যবস্থাকে প্রায়শই এর অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান অবদানকারী হিসেবে উল্লেখ করা হয়। বেশিরভাগ অগ্রগতি, বিশেষত উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অবদান রয়েছে। গত দশকে উচ্চশিক্ষায় ভর্তি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। 2019 সালে 26.3% এর মোট তালিকাভুক্তির অনুপাতে পৌঁছায়। এখন উন্নত দেশগুলির তৃতীয় স্তরের শিক্ষার তালিকাভুক্ত অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ দূরত্ব রয়েছে। ভারতের তুলনামূলকভাবে তরুণ জনগোষ্ঠীকে তৃতীয় স্তরের শিক্ষার যুক্ত রাখতে একটি আহ্বানকে উত্তরণ করা প্রয়োজন। ভারতের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার জন্য একটি বৃহৎ বেসরকারি বিদ্যালয় ব্যবস্থা রয়েছে, যা সরকার দ্বারা পরিচালিত বিদ্যালয়গুলি পরিপূরক। শিক্ষার্থী 6 থেকে 14 বছর পর্যন্ত বেসরকারি শিক্ষা গ্রহণ করে। নির্দিষ্ট কিছু মাধ্যমিকের প্রযুক্তিগত বিদ্যালয় বেসরকারিভাবে পরিচালিত হয়। 2008 সালে ভারতের বেসরকারি শিক্ষা ব্যবস্থার আয় ছিল $450 মিলিয়ন, তবে এটি $40 বিলিয়ন বাজার হিসেবে প্রত্যাশিত। এখন আমরা জানব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশে মোটামুটি 4 ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে: আলিয়া শিক্ষা ব্যবস্থা, কওমি শিক্ষা ব্যবস্থা, সাধারণ শিক্ষা ব্যবস্থা ও ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা। কওমি শিক্ষা ব্যবস্থা ব্যবস্থাকে আমরা চতুর্থ বিপ্লবের উপযোগী কারিকুলাম সমন্বয় করে যদি তৈরি না করি, তাহলে আমাদের একটি বৃহৎ জনগোষ্ঠী অদক্ষ থেকে যাবে। ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিয়ে বিদেশি কারিকুলাম ফ্রেমওয়ার্কের যে কাঠামো, সেই কাঠামোয় আমাদের ন্যাশনাল কারিকুলামের সম্বন্ধ করে দক্ষতা, মূল্যবোধ, মানসিকতা তৈরি করে উপযোগী বিষয় সংযুক্ত করে যদি সংস্কার করি, তাহলে বৃহৎ জনশক্তি কর্মশক্তিতে হবে। অথরিটি তৈরি করে মান নিশ্চিত করা খুব জরুরি। এই শিক্ষা ব্যবস্থাকে হালনাগাদ করে সাধারণ শিক্ষার সঙ্গে সম্বন্ধ করে বৃহৎ জনশক্তিকে আমরা কর্মশক্তিতে রূপান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা হাতে নেওয়ার এখন ফরজ হয়ে গেছে। যেসব দুর্বলতা রয়েছে এবং যেখানে উন্নতি করতে হবে, এ ব্যবস্থাকে কিভাবে সাজাতে হবে, এগুলোর জন্য উপাচার্যের একটি কমিটি তৈরি করে কমিটির গবেষণালব্ধ ফলাফল এবং মনোনয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ তৈরি করে অথরিটির মাধ্যমে তা বাস্তবায়ন করা যেতে পারে। এছাড়া বিভিন্নভাবে সেটা করা যাবে। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় 2024-25 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের জিডিপির মোট দেশজ উৎপাদন অনুপাতে শিক্ষা খাতের বরাদ্দ চলতি বছরের তুলনায় কমে গেছে। প্রস্তাবিত বাজেটের শিক্ষা খাতের মোট বরাদ্দ জিডিপির তুলনায় 1.69% কথা বলা হয়েছে। চলতি বছরে 2023-24 অর্থবছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ ছিল জিডিপির 1.76%। আরেকটি বিশেষায়িত শিক্ষা চলমান আছে, সেটাকে হাফেজি শিক্ষা বলা হয়। হাফেজি মাদ্রাসায় শিক্ষার্থীরা শুধু পবিত্র কোরআনের হাফেজ হয় বা কোরআন হিফজ করে। এই কোরআনের হিফজ যেসব প্রতিষ্ঠানে থাকবে বা যেসব প্রতিষ্ঠান শুধু কোরআনের হিফজ করাবে, সেসব প্রতিষ্ঠানে কোরআনের হিফজের পাশাপাশি তার কিছু ন্যূনতম মৌলিক জ্ঞানের জন্য কিছু বিষয় যুক্ত করে একটি বিশেষায়িত শিক্ষাক্রম করে দেয়। এর জন্য একক রেগুলেটরি অথরিটির থাকা আবশ্যক। এটা নিশ্চিত করা যে যারা এসব মাদ্রাসায় কোরআনুল কারিমের হিফজ করবে, পড়া শেষ হওয়ার পরে যেন তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পরিপূর্ণভাবে যুক্ত হতে পারে অথবা স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থায় এসে যুক্ত করতে পারে। এছাড়া এই হিফজুল কোরআন যেহেতু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ফলে এটাকে বিশেষায়িত প্রতিষ্ঠান না করেও যে কেউ চাইলে যাতে এই কোরআন অধ্যয়ন করতে পারে।
কারিকুলাম বা শিক্ষা ব্যবস্থায় এ সুযোগ থাকা দরকার। আমরা মধ্যপ্রাচ্যের অনেক দেশ দেখি, বিশেষ করে সৌদি আরব, মিশরে প্রাইমারি স্কুলের কারিকুলামের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআনুল কারীম পড়ছে। এবার আসে সাধারণ শিক্ষা ব্যবস্থা। সাধারণ শিক্ষা ব্যবস্থা অতি সম্প্রতি 3টি পরিবর্তন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখতে পাই। প্রথম পরিবর্তনটি আসে 1996 সালে, দ্বিতীয় পরিবর্তনটি আসে 2012 সালে এবং তৃতীয় পরিবর্তনটি আসে 2021 সালে। দুঃখজনক ব্যাপার হলো আগের দুটি পরিবর্তন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সর্বশেষ যে পরিবর্তন হয়েছে 2021 সালে, এ পরিবর্তন অত্যন্ত সমালোচিত সুধী মহলে, শিক্ষক মহলে, অভিভাবক মহলে। ইতিমধ্যে অনেক দুর্বলতার পরিলক্ষিত হয়েছে, কারণ তৃতীয় পরিবর্তনের কিছু ত্রুটি স্পষ্ট। প্রথমত, কোনো দেশের কারিকুলাম একসঙ্গে শতভাগ পরিবর্তন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত, কারিকুলামটি সারা পৃথিবীতে প্রচলিত নয়। তৃতীয়, কারিকুলামটি পাইলট প্রজেক্টর হিসেবে ইউরোপ ও কানাডার মতো দেশের কিছু কিছু প্রদেশে চলমান আছে। চতুর্থ, এক কারিকুলাম বাস্তবায়নের জন্য যে ধরনের অবকাঠামো, শিক্ষা উপকরণ, নীতিমালা এবং যে ধরনের প্রশিক্ষণ প্রয়োজন, সে ধরনের প্রশিক্ষণ দেওয়ার মতো রিসোর্স বা ব্যবস্থাপনা আমাদের নেই। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা কোনোভাবেই প্রস্তুত নই এই কারিকুলাম বাস্তবায়ন করার জন্য। আমাদের উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সত্যিকার অর্থে একটি টেকসই কারিকুলাম বা টেকসই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একটি মূল্যবোধ সম্পন্ন একটি সমাজ গঠন করতে চাই, সমোপযোগী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর জন্য বর্তমান এনসিভিটিকে ঢেলে সাজাতে হবে। অভিজ্ঞ, যোগ্য, তাদের সম্ভাব্য, যাদের বাস্তব অভিজ্ঞতা আছে এমন মানুষকে দিয়ে এনসিভিটির একটি উপচর্যার কমিটি গঠন করা যেতে পারে। আমরা বিজ্ঞান, গণিত ও ইংরেজি 3টি বিষয়ের জন্য ব্রিটিশ কারিকুলাম থেকে গ্রহণ করতে পারি। বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কারিকুলাম আমরা নিজেরাই তৈরি করতে পারি। অনেক দেশ তাদের ন্যাশনাল কারিকুলাম ব্রিটিশ কারিকুলামকে গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ বলা যায় সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের কথা। মানসম্মত আন্তর্জাতিক মানদণ্ডের একসঙ্গে সমন্বয় রেখে কারিকুলাম তৈরি করা হয়ে গেলেও এর বাস্তবায়নের জন্য আমাদের অবকাঠামো কিছু পরিবর্তন অত্যন্ত জরুরি। তার মধ্যে জিডিপির ন্যূনতম 5% বরাদ্দ দেওয়া, শিক্ষকদের জন্য আলাদা একটি কমিশন গঠন করা, শিক্ষকদের আমলাতন্ত্র থেকে আলাদা রাখা, আলাদা মর্যাদা, আলাদা বেতন কাঠামো, সবকিছুই বিশেষায়িত করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের যেন শিক্ষকতায় আসে, এর জন্য সামাজিক গ্রহণযোগ্য বৃদ্ধি করা। এবার এসে উচ্চ শিক্ষার ক্ষেত্রে 30 থেকে 40 বছর আগে বিশ্ববিদ্যালয়গুলোয় যেসব কোর্স পড়ানো হতো এখন পর্যন্ত সেগুলোই চলমান। চতুর্থ, শিল্প বিপ্লবের সঙ্গে খাপ খাইয়ে চলার মতো নাগরিক তৈরি করার অভিজ্ঞতা দরকার। সেই আলোকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো খুব কমই সংস্করণ করেছে। এখন সময় এসেছে বিশ্ববিদ্যালয়গুলোয় অনার্স ও মাস্টার্সে যেসব কোর্স পড়ানো হয় সেগুলোয় এ সময় উপযোগী নতুন কোর্সের সংযোজন করা। ফলে পড়াশোনা শেষে কোনো সেক্টরের কাজ করার জন্য ন্যূনতম একটি ভিত্তি তৈরি করা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। ততক্ষণাৎ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।